গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 27 ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন শহরে তাদের নতুন ডেটা সেন্টার চালু করেছে? ভুবনেশ্বরে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি নতুন ডেটা সেন্টার চালু করেছে। উড়িষ্যার খোর্ধা জেলার ইনফো ভ্যালি 2-তে 18.55 একর জমিতে এটা তৈরি করেছে। অ্যাকচুয়ালি আরবিআই মূল কম্পিউটার সিস্টেম আরবিআইয়ের এখানে থাকবে, যেটা নগদ সরবরাহ ব্যাংকগুলোর মধ্যে ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক তথ্যের ওপর নজরদারি করবে। এই সেন্টারটা টায়ার 4 ডিজাইন সার্টিফিকেশন পেয়েছে, যেটা নির্ভরযোগ্যতা এবং কর্মক্ষমতার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ মান নির্দেশ করে। এই টায়ার 4 ডিজাইন সার্টিফিকেশন এটা হচ্ছে ডেটা সেন্টারের যে অবকাঠামোগত নকশা বা ডিজাইনের সর্বোচ্চ মানদণ্ড, যেটা প্রধানত আপটাইম ইনস্টিটিউট দ্বারা প্রদান করা হয়। আপটাইম ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউট দ্বারা এটা প্রদান করা হয়। এই সার্টিফিকেশন নির্দেশ করে যে ডেটা সেন্টারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা একক ত্রুটি ফল্ট বা দুর্ঘটনার ফলেও অচল হবে না। তো সেই জিনিসটা দেখে এই সার্টিফিকেশন দেওয়া হয়। তো যেহেতু এটা একটা গ্লোবাল বিশ্বমানের স্বীকৃতি, তাই এটা একটা ইম্পর্টেন্ট আমাদের কোয়েশ্চেন হতে পারে। আরবিআইয়ের প্রাথমিক ডেটা সেন্টার মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ের খারঘরে অবস্থিত। 1934 সালে আরবিআই আইনের ভিত্তিতে 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাজ শুরু করে। এটা হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল। নোট ছাপানো, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের ঋণ আর মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করাই হচ্ছে প্রধান কাজ। ভারতের 4টে জায়গায় নোট ছাপা হয়: মহীশূর, শালবনী, নাসিক এবং দেওয়াসে। ভারত সরকার মোট 4টে জায়গায় কয়েনও তৈরি করে: মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা এবং নয়ডা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর বর্তমানে রয়েছেন শিরীষ চন্দ্র মুর্মু। স্বামীনাথন জানাকিরামন, ডেপুটি গভর্নর ডক্টর পুনম গুপ্তা আর টি রবিশঙ্কর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইয়ে, গভর্নর সঞ্জয় মালহোত্রা 26তম। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। ডক্টর বি আর আম্বেদকর দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটাতে আরবিআইয়ের ধারণা দিয়েছিলেন। 1934 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। এটা 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে, এটা যেটা তোমাদের বললাম। এর প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, আর প্রথম ভারতীয় গভর্নর যদি বলা হয় সেক্ষেত্রে সিডি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর কেজে উদেশি। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ। শক্তিকান্ত দাস 25তম গভর্নর। একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআইয়ের গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। আচ্ছা, আরবিআইয়ের জাতীয়করণ হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এর এমব্লেম হচ্ছে চিতাবাঘ এবং পাম গাছ। প্রথমে আরবিআইয়ের লোগোতে সিংহের ছবি ছিল, পরে সেটাকে বাঘের ছবি দিয়ে রিপ্লেস করা হয়, কেননা আমাদের ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিংয়ের জন্য 2টো কলেজ রয়েছে। একটা হচ্ছে চেন্নাইতে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ, আর একটা হচ্ছে পুনেতে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একটা সদস্য, আর 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। এই সমস্ত কিছুটা তোমাদের আরবিআই রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন। আরবিআই থেকে এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের আসে, ফ্যাক্ট বেসড। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে তোমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফগুলো অ্যাভেলেবেল। তোমরা ওখান থেকে এগুলো কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফের সাথে মক টেস্ট একসাথে তোমরা ব্যাচেতে পাবে কোর্স সেকশানে, এই কোর্স সেকশানে। আর এটা হচ্ছে তোমাদের ইবুক সেকশন।
এছাড়াও টেস্ট সিরিজেও তোমাদের বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে, স্ট্যাটিক জিকে, জিকে বুলেট, জিকে ব্যাংক, ডাব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, আরআরবি এনটিপিসি 2025-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, রেলওয়ে গ্রুপ ডির, ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডির তোমাদের মক টেস্ট রয়েছে, এসএসসি এমটিএসের সমস্ত কিছুর তোমাদের মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এখানে টেস্ট সিরিজে অ্যাভেলেবেল। তোমরা এখান থেকে গিয়ে এগুলো অনায়াসে প্র্যাকটিস করতে পারো। এছাড়া তোমাদের জেনারেল স্টাডিজ ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য, জেনারেল কম্বাইন্ড ব্যাচ সব সাবজেক্টের জন্য, সমস্ত পরীক্ষার জন্য তোমাদের যে কোনো সেন্ট্রাল এবং স্টেট এক্সাম কভার করবে। এছাড়া বুলেট 2.0 তোমাদের রেলওয়ের জন্য চলছে, ডাব্লিউবিপি কেপি 2026-এর নতুন ব্যাচ, কেপি কনস্টেবলের মেন ব্যাচ, ডাব্লিউবিপি এসআই এর মেন ব্যাচ, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন, ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ এগুলো চলছে। এগুলো ছাড়াও বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট এক্সামের এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। কনসালটেশনের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্ন চলে আসবো, সিএম জন সুনওয়াই পোর্টাল এর মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন অভিযোগ জমা আর সমাধান। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সম্প্রতি নাগরিক সুবিধার্থে কয়েকটা গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কাজে স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করা। এই সিএম জন শুনানি পোর্টাল, যেটা সুনওয়ানি পোর্টাল এটা হবে, হ্যাঁ এটা একটু চেক করে নেবে, জন সুনওয়ানি পোর্টাল তো, বা শুনানি পোর্টাল যেটা আমরা বাংলাতে বললে হয়। তো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপ। এর মাধ্যমে দিল্লির নাগরিকরা সরাসরি তাদের অভিযোগ বা অভিযোগের কথা সরকারকে জানাতে পারবেন। দিল্লি গঠিত হয়েছিল 12 ডিসেম্বর 1911-এ। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে 1956 সালে মানে গঠিত হয় দিল্লি। রাজধানী অবশ্যই দিল্লি। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। টোটাল 11টা জেলা। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 70টা আসন রয়েছে, রাজ্যসভা 3টে আসন, লোকসভা 7টা। হাইকোর্ট হচ্ছে এখানকার দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশির পর রেখা গুপ্তা 4th এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 9th পার্সন। কংগ্রেসের শীলা দীক্ষিত সব থেকে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির, আর বিজেপি সুষমা স্বরাজের 52 দিনের সবচেয়ে কম মেয়াদের মুখ্যমন্ত্রিত্ব ছিল। স্টেট অ্যানিমাল দিল্লির নীলগাই, স্প্যারো হচ্ছে স্টেট বার্ড, স্টেট ট্রি ফ্ল্যাম্বোয়ান্ট। এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর আমাদের দিল্লি। এডওয়ার্ড লুইটিয়েন্স, ইনি রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি এবং ডিজাইনার ছিলেন। হারবার্ট বেকার ভাইসরয় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন, নতুন দিল্লিতে ভবন, উত্তর দক্ষিণ ব্লক। নেক্সট 2026 সালে কত বছর পর ভারত ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের সভাপতিত্ব ফিরে পেয়েছে? 16 বছর পর। এই আইওএনএস কি? দেখো 2008 সালে ভারতের উদ্যোগে প্রতিষ্ঠিত একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি করে। বর্তমানে এর মোট সদস্য সংখ্যা 34, যার মধ্যে 25টা স্থায়ী সদস্য আর 9টা পর্যবেক্ষক দেশ। দীর্ঘ 16 বছর পর ভারত আবারও ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এর আগে 2008-2010 সালে ভারত প্রথমবার এই দায়িত্বে ছিল। 20 ফেব্রুয়ারি 2026 সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আইওএনএসের 9ম কনক্লেভ অনুষ্ঠিত হয়। এতে 33টা দেশের নৌবাহিনী প্রধান এবং সামুদ্রিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এই সম্মেলনে ফিলিপাইনকে নতুন পর্যবেক্ষক মানে অবজারভার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমান দেশটিকে HADR অর্থাৎ হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপে যুক্ত করা হয়েছে। এই সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ আরও সহজ আর সুরক্ষিত করতে ভারতীয় নৌবাহিনী একটা উন্নত আইওএনএস ওয়েবসাইট চালু করেছে। তাহলে 2008-এ এটা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান নেভির উদ্যোগে। এটা ভারত মহাসাগর অঞ্চলের নৌবাহিনীগুলোর একটা স্বেচ্ছাসেবী বহুপাক্ষিক ফোরাম, 34টা মোট দেশ। এটা বিশ্বের 3য় বৃহত্তম মহাসাগর, আমাদের ভারত মহাসাগর। উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা,
পূর্বে অস্ট্রেলিয়ার দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে। ইন্দোনেশিয়ার জাভা ট্রেঞ্চের সুন্দা দ্বীপ, এটা এই মহাসাগরের গভীরতম স্থান। আর এই অঞ্চলে লোহিত সাগর, পারস্য উপসাগর, আরব সাগর, আন্দামান সাগর, বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলভাগ রয়েছে। জাপান কোন দ্বীপে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে? ইয়োনাগুনিতে। 2031 সালের মার্চের মধ্যে ইয়োনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। এই দ্বীপটা জাপানের সবচেয়ে পশ্চিমের জনবসতিপূর্ণ দ্বীপ এবং তাইওয়ান থেকে মাত্র 110 কিলোমিটার দূরে। তাইওয়ান অঞ্চলটা বর্তমানে আমেরিকা চীন কৌশলগত উত্তেজনার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইয়োনাগুনি দ্বীপ ওকিনাওয়া প্রিফেকচারের অন্তর্গত। এই পদক্ষেপ জাপানের দক্ষিণ পশ্চিম প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, রাজধানী টোকিও, মুদ্রা জাপানি ইয়েন। এরপর বিশ্বে প্রথম কোন দেশ এইচআইভি প্রতিরোধের জন্য লেনাক্যাপাভির ইঞ্জেকশন চালু করেছে? তো দেখো, এই ইঞ্জেকশনটা চালু করেছে জিম্বাবুয়ে। মানে জিম্বাবুয়ে বিশ্বের প্রথম দেশ হিসাবে এইচআইভি প্রতিরোধের জন্য লেনাক্যাপাভির নামক একটি অত্যাধুনিক ইঞ্জেকশন ব্যবহার শুরু করেছে। এটা একটা লং অ্যাক্টিং ইনজেক্টেবল ওষুধ, যেখানে আগে প্রতিদিন পিল বা বড়ি খেতে হতো, সেখানে ইঞ্জেকশনটা বছরে মাত্র 2বার নিলেই চলবে, প্রতি 6 মাস ছাড়া ছাড়া। মানে এটা ওই অল্প বয়সী নারী, গর্ভবতী বা স্তন্যদানকারী মা, এনাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটা একটা প্রি এক্সপোজার প্রোফিলাক্সিস, অর্থাৎ সুস্থ মানুষকে এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা করতে অত্যন্ত কার্যকর এই ধরনের ইঞ্জেকশন। এই ওষুধটা তৈরি করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি গেইলেড সায়েন্সেস। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভ কোন দেশের একটি আর্থিক উদ্যোগ? জার্মানির একটি আর্থিক উদ্যোগ এটা। ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভ হচ্ছে জার্মান সরকারের একটা গুরুত্বপূর্ণ আর্থিক উদ্যোগ, যেটা উন্নয়নশীল আর উদীয়মান দেশগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজন এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের অর্থায়ন করে। 2008 সালে এটা প্রতিষ্ঠিত হয়। জার্মানি দাতা দেশ, সহযোগী দেশ 150টা, 14টা অগ্রাধিকারপ্রাপ্ত দেশ রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়া, ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ইন্দোনেশিয়া। প্যারিস চুক্তির অধীনে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস বাস্তবায়নে সহায়তা করে এটা। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েলের সংসদের কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত হন? স্পিকার অব দ্য নেসেট মেডেল। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ নেসেট স্পিকার আমির ওহানা এই পদক প্রদান করেন। তিনি প্রথম বিশ্ব নেতা যিনি নেসেট স্পিকার পদক গ্রহণ করেন, যেটা ভারত ইসরায়েল সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতাকে তুলে ধরে। এরপরে হরিয়ানা সরকার যে সিএম শ্রী স্কুল চালু করতে যাচ্ছে, এটা কোন কেন্দ্রীয় উদ্যোগের আদলে গঠিত? পিএম শ্রী স্কুলস। এটা হচ্ছে ভারত সরকারের একটা কেন্দ্রীয় প্রকল্প, যার মাধ্যমে 14,500টিরও বেশি সরকারি স্কুলকে অত্যাধুনিক পরিকাঠামো, প্রযুক্তি এবং উন্নত শিক্ষণ পদ্ধতি, মানে এনইপি 2020 অনুযায়ী উন্নত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে মডেল স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। এর উদ্দেশ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, রাজ্য জুড়ে অভিন্ন একাডেমিক মান বজায় রাখা, রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা। এরপর রাজস্থান সরকার পর্যটন প্রসারে সম্প্রতি কোন স্কিমটা চালু করেছে? রাজস্থান হোমস্টে পেইং গেস্ট হাউস স্কিম 2026। রাজস্থান সরকারের পর্যটন বিভাগ পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতে এবং গ্রামীণ অর্থনীতি মজবুত করতে রাজস্থান হোমস্টে স্কিম 2026 নতুন নীতি চালু করেছে। পর্যটন ব্যবস্থার বিস্তার, গ্রামীণ আয় বৃদ্ধি এবং স্বনির্ভর কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে। এরপরে সম্প্রতি কোন ভারতীয় সংস্থা এআই ইন হেলথ কেয়ার পাঠে সর্বাধিক ভিউয়ার্সের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? NBEMS। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার বিষয়ে ইউটিউবে লাইভ সম্প্রচারিত পাঠে সর্বাধিক দর্শক সংখ্যার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে।
এটা ভারতের ডিজিটাল চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। NBEMS সম্পর্কে মানে যদি দেখি আমরা, এটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে একটা স্বশাসিত সংস্থা। চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন আর বিশেষজ্ঞ প্রশিক্ষণের দায়িত্ব পালন করে। তারপর নমস্তে স্কিমটা প্রধানত কাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে? পরিচ্ছন্নতা কর্মীদের জন্য। এর সম্পূর্ণ নাম ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। নর্দমা আর সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যন্ত্রের ব্যবহার বাড়ানো, মানুষের সরাসরি অংশগ্রহণ কমানোর লক্ষ্যে সাফাই কর্মীদের মর্যাদা, নিরাপত্তা আর অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য। আর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন সম্মান পান? এটা হয়ে যাবে MS শুভলক্ষ্মী। নামেরই ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে রয়েছে? আসামে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2025 সালের ফ্রেঞ্চ ওপেনে মহিলা এককে খেতাব কে পেয়েছে? আর কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আমরা আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নিই। 26 ফেব্রুয়ারি 2026 কোয়েশ্চেন্স কী ছিল? সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কাকে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসাবে মনোনীত করেছে? সচিন তেন্ডুলকার। 2026 সালের ATP 500 রিও ওপেন ফাইনালে টমাস মার্টিন এচেভেরি কাকে পরাজিত করেছেন? আলেহান্দ্রো ট্যাবিলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কোন দেশের পার্লামেন্টে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? ইসরায়েল। সম্প্রতি ভারতের কোন জাতীয় উদ্যানে মেছো বিড়ালের প্রথম বৈজ্ঞানিক সমীক্ষা চালানো হয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। 2026 সালে ভারত আর জাপানের মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্মগারিয়ান এর কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? 7ম। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীতে কোন নতুন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার জাহাজটা কমিশন করা হবে? INS আঞ্জাদীপ। সম্প্রতি ভারতের কোন শহরের বিজ্ঞানীরা জুঁই ফুলের নতুন ক্ষতিকারক পতঙ্গ কন্টারিনিয়া ইনকার্ডিফ্লোরস আবিষ্কার করেছেন? পুনে। ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসাবে কোন গ্রামটা স্বীকৃতি পেয়েছে? বেলা গ্রাম। 2025 সালের এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেস্ট এয়ারপোর্ট ফর ডিপারচার্স হিসাবে কোনটা স্বীকৃত হয়েছে? ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। কেন্দ্রীয় ক্যাবিনেট সম্প্রতি কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কি রাখার প্রস্তাব অনুমোদন করেছে? কেরালাম। 2026 সালের 4 দিনব্যাপী জাতীয় আরোগ্য মেলা মহারাষ্ট্রের কোন স্থানে আয়োজিত হচ্ছে? সেগাঁও। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।